হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা এবিটিএ টেস্ট পেপার সলভ করছিলাম মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য। তো এবিটিএ টেস্ট পেপার এর আগে আমরা 670 পেজের ম্যাথের যে কোশ্চেন ছিল সেটা সলভ করেছিলাম। আজকে আমরা 719 পেজ, দেখো 719 পেজের ম্যাথের কোশ্চেন সলভ করব। ঠিক আছে, আচ্ছা। ম্যাথের বই সম্পূর্ণটা আমরা সলভ করেছি ক্লাস 10-এর। ক্লাস 9, 10, 11, 12 সমস্ত কিছু সলভ আছে। তো এখানে ম্যাথের 10টা প্রয়োজনীয় মাধ্যমিকের। আচ্ছা, 10-এর সালের কোশ্চেন 2017 থেকে প্রত্যেকটা সালের ম্যাথের কোশ্চেন সলভ করেছি। রায় ও মার্টিন প্রশ্নবিত্ত সলভ করেছি, এবিটিএ সলভ করছি, এরপর বিবিটিএ বড় কোশ্চেন সলভ করবো, এরপর পর্ষদের টেস্ট পেপার বেরোবে, পর্ষদের টেস্ট পেপার সলভ করে দেবো। ঠিক আছে, আচ্ছা। আমাদের ক্লাস তোমাদের যাদের ভালো লাগবে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে। এছাড়া প্রত্যেক ক্লাসে যে সমস্ত স্টুডেন্টস আমাদের পাশে আছে, আমাদের সাপোর্ট করছে, সেই সমস্ত কিছু স্টুডেন্টদের আমরা নাম উল্লেখ করছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের ক্লাসেও আমরা সেই একই রকম ভাবে কিছু স্টুডেন্টের নামও উল্লেখ করবো এবং ধন্যবাদ জানাবো। দেখা যাক, ক্লাস দেখতে থাকো এবং দেখো কোন স্টুডেন্টদের নাম আজকে আছে। ঠিক আছে, তো শুরু করছি আজকের ক্লাস। দেখো 719 পেজের ম্যাথের কোশ্চেনের সলভ করছি আমরা এবিটিএ টেস্ট পেপারের। একের দাগের একেরটা কি বলেছে দেখো। একের দাগের 1 থেকে একের দাগের 1 বলেছে কোনো মূলধন x বছরের দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার হবে। 4টা অপশন আছে। দেখো x বছরের দ্বিগুণ হচ্ছে, আমরা মনে করছি মূলধনটা p এবং দ্বিগুণ যখন হয়ে যাচ্ছে 2p হয়ে যাচ্ছে, তাহলে সুদ কত? 2p - p টাকা সমান p টাকা হচ্ছে সুদ। তাহলে সুদের হারটা আমরা r% ধরে নিচ্ছি। তাহলে এই যে এই সুদটা, এখানে যেটা সুদটা বেরোলো সেইটা, এই যে সূত্র ফেলে সুদ নির্ণয় করবো দুটো ভাবে, সুদটা একই সুদ হবে। এটা হয়ে যাচ্ছে p, সুদের হার r, আর t বলেছে কত বছরের দ্বিগুণ হলে বলে দিয়েছে। এখানে বলছে কোনো মূলধন x বছরের দ্বিগুণ হলে, তাই তো? তাহলে x, t এর জায়গায় x বাই 100, এটা সুদ নির্ণয়ের সূত্র ফেললাম। p কেটে গেল, কিছু নেই মানে দিকে 1 আছে। ঠিক আছে, তার মানে r ইন্টু x ইজ ইকুয়াল টু কিছু নেই মানে 1 আছে 100। তাহলে r এর মান কত? 100 বাই x। তাহলে সুদের হার 100 বাই x%। কোন অপশন আছে দেখো? 100 বাই x অপশন এতেই আছে। তাহলে অপশন এ হয়ে যাচ্ছে 100 বাই x%। দুইয়েরটায় যাবো, দেখো দুইয়েরটা কি বলেছে। নেক্সট দেখো দুইয়ের অঙ্ক বলেছে। আচ্ছা, এটা 100 বাই x হলো। আচ্ছা, নেক্সট দেখো বলছে যে 2a = 3b 4c হলে a:bc কত? 2a = 3b = 4c, একদম সহজ অঙ্ক। 2, 3, 4 এর লসাগু কত? 2, 3, 4, 2, 3, 4 এর লসাগু হচ্ছে 12। প্রত্যেকটাকে আমরা 12 দিয়ে ভাগ করছি। প্রত্যেকটাকে যদি 12 দিয়ে ভাগ করে দিই, 12, এটা কেটে গেলে 6, এটা 4, এটা 3, তাহলে a/6 = b/4 = c/3। তার মানে a:b:c = 6:4:3, 6:4:3 আসছে। এটা आंसर কোন অপশনে আছে দেখো? এটা 6:4:3, 6:4:3। এটা অপশন সি তে আছে, অপশন সি সঠিক উত্তর, 6:4:3। তিনেরটা দেখো কি বলেছে। তিনের অঙ্কে যাচ্ছি, তিনেরটা কি বলেছে দেখো। তিনেরটা বলে দিয়েছে এখানে, এ বি আর সিডি দুটি সমান্তরাল জ্যায়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেমি, বৃত্তের ব্যাসার্ধ। এ বি আর সিডি দুটো সমান্তরাল জ্যা, এটা এ বি, এটা সিডি সমান্তরাল। ঠিক আছে, কেন্দ্রের বিপরীত পাশে নিচ্ছি আমরা, প্রত্যেকটা দৈর্ঘ্য 16 সেমি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ, দুটি সমান্তরাল জ্যা প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেমি, বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি হলে জাদুরির মধ্যে দূরত্ব। তাহলে এটা দেখো জাদুরির মধ্যে দূরত্ব যেছে, সমান্তরাল দুটো জ্যা, দুটো সমান এবং সমান্তরাল যা বলেছে, তো প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেমি, তার মানে দুটো সমান এবং সমান্তরাল, তার মানে কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে। 16 সেমি করে দূরত্ব মানে এখান থেকে লম্ব অঙ্কন করলে এটা 8 সেমি 8 সেমি দুটো ভাগে ভাগ হয়ে গেল, 8 সেমি 8 সেমি দুটো ভাগে ভাগ হয়ে যাবে। এবং একটি থেকে বলেছে কি বলেছে, বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি। এবার এটা যদি তুমি যোগ করো, এটা মনে করো এ বি আর এটা সিডি দুটো যায়, এটা যদি যোগ করে দাও এটা 10 হয়ে যাচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই যে ও এ বি, এটা সি, ও এ বি সি ডি, এটা ই নাম দাও যদি, ও এ ই, এটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। এখান থেকে পাচ্ছি ও স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু ও এ স্কোয়ার। ঠিক আছে, এই মানটা হচ্ছে ওইটা আমরা জানি না, এটাই নির্ণয় করব। প্লাস এ এর মান হচ্ছে 8 ইজ ইকুয়াল টু এটা 10 স্কোয়ার। তাহলে ওই স্কোয়ার হয়ে যাচ্ছে, দেখো 10 স্কোয়ার 100 আর 8টাও দিকে গেলে 8 স্কোয়ার 64 হয়ে যাচ্ছে, ইজ ইকুয়াল টু 36 হয়ে যাচ্ছে ওই স্কোয়ার। তাহলে ওই এর মান কত হয়ে যাচ্ছে? ওই ইজ ইকুয়াল টু এটা ওই স্কোয়ার প্লাস মাইনাস 6
প্লাস মাইনাস 6, তাহলে এইটা হচ্ছে যে 6 একক, এদিকে 6 একক দূরত্ব হলে এদিকেও 6 একক দূরত্ব হবে। টোটাল দুটো জায়ের মধ্যে দূরত্ব 12 একক। টোটাল দুটো জায়ের মধ্যে দূরত্ব 12 একক। ঠিক আছে, সমান্তরাল জায়ের প্রত্যেকটির মধ্যে দূরত্ব হয়ে যাবে 12 একক। এটা 12 একক অ্যান্সার আছে। দেখো কোন অপশনে আছে 12 একক। 12 সেমি, 12 একটু সেমি একক আছে, অপশন বি তে আছে 12 সেমি। অপশন বি 12 সেমি। 4 দেখো, 4 বলেছে সাইন থিটা ইকুয়াল টু কস সাইন থিটা মাইনাস কস থিটা 0, থিটার মানটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হলে সেক থিটা প্লাস কোসেক থিটা কত? তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা 0, সহজ অঙ্ক। তাহলে সাইন থিটা সমান কস থিটা হয়ে যাচ্ছে। তাহলে উভয় দিক দিয়ে কস থিটা যদি ভাগ করো, বাঁ দিকটা সাইন বাই কস ট্যান হয়ে যায়, বাঁ দিকটা সাইন বাই কস ট্যান থিটা, আর এটা কস বাই কস কেটে গিয়ে 1। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ট্যান কতর মান 1, 45 ডিগ্রির মান। তাহলে ট্যান ট্যান তুলে দিলে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। কি চেয়েছে? সেক থিটা প্লাস কোসেক থিটার মান। সেক থিটা প্লাস কোসেক থিটার মান চেয়েছে। তাহলে দেখো, সেক থিটার জায়গায় আমরা 45 ডিগ্রি বসাবো, কোসেক থিটার জায়গায়ও 45 ডিগ্রি বসাবো। সেক 45 রুট 2, কোসেক 45 রুট 2, রুট 2 প্লাস রুট 2, 2 রুট 2 হয়ে যাচ্ছে, রুট 2 প্লাস রুট 2 হয়ে যাচ্ছে 2 রুট 2। ঠিক আছে, এখানে অপশন ডি 2 রুট 2, অপশন ডি তে আছে 2 রুট 2। ঠিক আছে, এবার দেখো 4, এই 5 আর 6। 5-এর কি বলেছে দেখো, বলেছে দুটি নীলের লম্ববৃত্তাকার চোখের ব্যাসার্ধের অনুপাত 2:3, উচ্চতার অনুপাত 5:3। আচ্ছা, সহজ অঙ্ক। দেখো, ব্যাসার্ধ 2:3 যেহেতু বলেছে, আমরা ব্যাসার্ধ ধরে নেব একটা 2r একক আর অন্যটা 3r একক, আর উচ্চতা বলেছে 5:3। তাহলে এর উচ্চতা হচ্ছে 5h আর উচ্চতা 3h। তাহলে লম্ববৃত্তাকার চোঙ এদের কি চেয়েছে? এদের আয়তন অনুপাত চেয়েছে, তাই তো? লম্ববৃত্তাকার চোঙের আয়তন অনুপাত চেয়েছে। তাদের আয়তন, তাহলে এই প্রথম চোখটার আয়তন কত হবে? পাই আর স্কয়ার এইচ, পাই 2r তার হোল স্কয়ার ইন্টু 5h ইজ টু পাই এটা 3r তার হোল স্কয়ার ইন্টু 3h। তাহলে 2 দুগুণে 4, এর স্কয়ার করলে 4 হচ্ছে, 4 5 20, 20 পাই আর স্কয়ার এইচ ইজ টু এটা 3 এর স্কয়ার 9, আবার এখানে 3 আছে, তার মানে 27 হয়ে যাচ্ছে। 27 পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ তুলে দিলে 20:27 হচ্ছে। 20:27 3 দিয়ে যাচ্ছে না, 4 দিয়ে যাচ্ছে না, 20:87 আসছে। অপশন দেখো কি কি আছে। আচ্ছা, 20:27 আছে এখানে, অপশন বি তে আছে, অপশন বি 20:27 আছে। ঠিক আছে, তাহলে অপশন বি 20:27। এবার দেখো 6-টা কি বলছে, বলেছে যে 6x 7y 8 16 সংখ্যাগুলির গড় 9, 6x 7y 8 16 সংখ্যাগুলির গড় 9। তাহলে 6 প্লাস এক্স প্লাস 7 প্লাস ওয়াই প্লাস 6x 7y, আচ্ছা 6x 7y 8 16 প্লাস 8 প্লাস 16, কটা সংখ্যা? 1 2 3 4 5 6, 6টা সংখ্যা, সংখ্যাগুলির গড় 9, এটা 9 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা 9 হলে সংখ্যাগুলির গড় 9, এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্কটি চেয়েছে। অতএব এক্স প্লাস ওয়াই প্লাস 7 আর 6 13, 7 আর 6 13, 13 আর 8 21, 21 আর 16 37 হয়ে যাচ্ছে। 21 আর 16 37, আর এটা গুণ করলে 6 9 54, 6 9 54। তাহলে এক্স প্লাস ওয়াই হয়ে যাচ্ছে 54 মাইনাস 37। তাহলে এক্স প্লাস ওয়াই হয়ে যাচ্ছে 54, 14 আর 3 17, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 17। এই সম্পর্কটা কোন অপশনে আছে? দেখো, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 17 আছে, অপশন এ তে আছে। ঠিক আছে, তাহলে অপশন এ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 17 সঠিক উত্তর। দেখো প্রসেসটা। নেক্সট দেখো, 2 এর থেকে শুরু করছি। দুইয়ের দাগের কি বলেছে দেখো, 2 এর দাগে শূন্যস্থান পূরণ করা, সময়ের সাথে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি পেলে সেটিকে কি বলা হয়? সেটিকে সমহার বৃদ্ধি বলা হয়। আমরা জানি সময়ের সাথে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি পেলে 2 এর দাগের এখানটা সমহার হবে, সমহার নির্দিষ্ট হারে বৃদ্ধি পেলে। 2 এরটা দেখো কি বলেছে,
দুইয়ের বলেছে দুটি দ্বিঘাত করণী যোগফল এবং গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয় ড্যাশ, করণীদ্বয়কে অনুবন্ধী করণী বলা হয়। যোগফল আর গুণফল দুটোই মূলদ সংখ্যা যদি হয়ে যায় তাহলে তাদের অনুবন্ধী করণী বলা হয়। এটা হবে অনুবন্ধী। তিনেরটা দেখো কি বলছে, তিনেরটা বলছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল সরলরেখা অপর বাহুদ্বয়কে ড্যাশ বিভক্ত করে। অপর বাহুদ্বয়কে, এই যে ট্রাপিজিয়াম, এই দুটো সমান্তরাল বাহুদ্বয়, তাই তো, এই দুটো সমান্তরাল বাহু, এদের সমান্তরাল সরলরেখা, এটা এদেরকে সমানুপাতে বিভক্ত করবে, এটাই স্বাভাবিক। তাহলে এটা সমানুপাত হবে, সমানুপাতে বিভক্ত করে, সমানুপাতে। চারের দেখো, চারের বলেছে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ 2r একক এবং 2r একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল ড্যাশ বর্গ একক। নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ 2r, নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ 2r, ব্যাসার্ধ 2r হয়ে যাচ্ছে 2r একক হলে অর্ধগোলক তার সমগ্রতল নিরেট, এটা নিরেট প্লাস অর্ধগোলক, ঠিক আছে। তাহলে নর্মালি এইটার ক্ষেত্রফল কি হয়, যখন ব্যাসার্ধ r থাকে পুরোটার 4 পাই r স্কয়ার, তাহলে এই জায়গাটার ক্ষেত্রফল হয়ে যায় 2 পাই r স্কয়ার, 2 পাই 2r তার স্কয়ার। আর এটা যেহেতু নিরেট, তার মানে এইটার একটা ক্ষেত্রফল থাকবে, এইটা একটা গোলক হয়ে যাচ্ছে, তখন তখন তার ক্ষেত্রফলের সূত্র পাই r স্কয়ার। তাহলে ব্যাসার্ধ এখানে 2r, এত স্কয়ার, এত বর্গ একক বা কি একক দেওয়া আছে এখানে, এত বর্গ একক বা এখানে দেওয়া আছে সমগ্রতলের ক্ষেত্রে বর্গ একক আছে। তাহলে এটা কত আসছে দেখো, এটা হয়ে যাচ্ছে 2 স্কয়ার 4, 4 4 16 পাই r স্কয়ার প্লাস 2 স্কয়ার 4, 4 পাই r স্কয়ার, 20, 16 প্লাস 20, 20 পাই r স্কয়ার বর্গ একক আসছে, 20 পাই r স্কয়ার বর্গ একক, ঠিক আছে। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল চেয়েছে, নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের ব্যাসার্ধ 2r, ব্যাসার্ধ 2r, তাহলে ওর এটা 4 হবে না, এটা 2 হবে, এটা 2 পাই r স্কয়ার অবশ্যই। এটা পুরোটা হলে 4 হতো, 2 পাই r স্কয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে 2 2 4 2 8, 8 আর 4 12 পাই r স্কয়ার বর্গ একক। এখানে হয়ে যায় বর্গ এককটা লেখা আছে 12 পাই r স্কয়ার হয়ে যাবে। পাঁচেরটা দেখো, 12 পাই r স্কয়ার বর্গ একক হলো। পাঁচের কি বলেছে, পাঁচের বলেছে যে 3 পাই বাই 8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান। একবারে করে দাও যে বৃত্তীয় মানে যদি প্রকাশ করবো, বৃত্তীয় মান হিসেবে লিখি যে 180 ডিগ্রি দুটি কোণের সমষ্টি হয়ে গেলে সেটাকে তারা একে অপরের বৃত্তীয় সম্পূরক কোণ বলা হয়। তার মানে সমষ্টিটা আমরা রেডিয়ানে প্রকাশ করছি পাই, পাই মাইনাস 3 পাই বাই 8, এটা যেটা বিয়োগফল হবে সেটাই হয়ে যাবে তার সম্পূরক কোণের বৃত্তীয় মান। তাহলে এটা হচ্ছে 8 লসাগু, এটা 8 পাই মাইনাস 3 পাই, এটা হয়ে যাচ্ছে 5 পাই বাই 8, 5 পাই বাই 8 রেডিয়ান। তাহলে শূন্য স্থানে 5 পাই বাই 8, ঠিক আছে। এইটা হলো, দেখে নাও, পাই থেকে বিয়োগ করলেই হয়ে যাবে। শুধুমাত্র দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে তাদের সম্পূরক কোণ বলা হয়। সম্পূরক কোণটাকে আমরা পাই দিয়ে প্রকাশ করেছি, ঠিক আছে। পাই দিয়ে প্রকাশ করলে তাহলে পাইটা ওখানে পাই থেকে 3 পাই বাই 8 বিয়োগ করলেই এখানে সম্পূরক কোণের বৃত্তীয় মান হয়ে যাবে। নেক্সট দেখো মধ্যগামিতার পরিমাপগুলি, মধ্যগামিতার মাপকগুলি হলো গড়, মধ্যমা ও ড্যাশ, গড় মধ্যমা ও সংখ্যা গুণমান। এইটা হবে গড় মধ্যমা ও সংখ্যা গুণমান, ঠিক আছে। 6টা। নেক্সট দেখো সাথে, এবার আমরা 3-এর দাগে যাব, সত্য মিথ্যায়। এগুলো শূন্যস্থান পূরণ কমপ্লিট হলো। 3-এর দাগে যাচ্ছি সত্য মিথ্যায়। তিনের দাগের এক একটা কি বলেছে দেখো, 3-এর দাগে বলেছে অংশীদারি কারবারে অংশীদারদের প্রত্যেকের দেয় অর্থই হলো অংশীদারি কারবারের নিজস্ব মূলধন। অংশীদারি কারবারে অংশীদারদের প্রত্যেকের দেয় অর্থ মানে অংশীদাররা যেটা অর্থটা দিচ্ছে, তাই তো, দেয় অর্থই হলো তারা যে অর্থটা দিচ্ছে, মানে ব্যবসা করতে যে অর্থটা দিচ্ছে আর কি, সেটাই হলো অংশীদারদের নিজস্ব। ব্যবসা করতে প্রত্যেকে যে যা টাকা দিচ্ছে সেটাই তাদের নিজস্ব মূলধন, এটাই তো সত্য। তাহলে যেটা বলেছে সত্যই বলেছে। 2-এরটা দেখো কি বলেছে, 2-এরটা বলে দিয়েছে এ ও বি সরল ভেদে থাকলে এ ডট বি ইজ ইকুয়াল টু ধ্রুবক। এ ও বি সরল ভেদে থাকলে এইটা হয়, এ প্রপোর্শনাল বি হয়, তাহলে এ ইজ ইকুয়াল টু ধ্রুবক দিলে এ বাই বি, তাহলে তখন এ বাই বিটা ধ্রুবক হয়, এ বাই বি ধ্রুবক। আর যেটা বলে দিয়েছে এ বি ধ্রুবক, সেটা ব্যস্ত ভেদে থাকলে হয় কিভাবে, এ প্রপোর্শনাল 1 বাই বি, তাহলে এ ইজ ইকুয়াল টু কে বাই বি,
তাহলে তখন এ বি ইজিক্যাল টু ধ্রুবক হচ্ছে। এটা ব্যস্ত হয়ে থাকলে যেটা বলেছে সেটা হয়, ঠিক আছে। তাহলে যেটা বলেছে সেটা মিথ্যা হয়ে যাচ্ছে, কারণ যেটা বলেছে সেটা ব্যস্ত ভেদের সম্পর্ক বলে দিয়েছে। এ বি সমান ধ্রুবক মানে ব্যস্ত ভেদে থাকলে এ বি সমান ধ্রুবক হয়। এবার দেখো এরপর কি বলা আছে, এর পরেরটা বলা আছে সমকোণী ত্রিভুজের বাহুগুলির অনুপাত 1:2:3 হতে পারে। আমরা ক্যালকুলেশন করে দেখলেই পাবো সমকোণী ত্রিভুজের বাহুগুলি 1:2:3 হতে পারে কিনা। তাহলে 1:2:3, তাহলে আমরা একটা প্রথমটা নিচ্ছি x একক, দ্বিতীয়টা 2x একক, তৃতীয়টা 3x একক। যদি এইটাই সবচেয়ে বড়, তাহলে এইটার স্কোয়ার যদি অন্য দুটো স্কোয়ারের সঙ্গে সমষ্টি হয়ে যায়, তাহলে আমরা, কারণ অতিভুজটা সবচেয়ে বড় হয়, ঠিক আছে। তাহলে এই যে 3x, অতিভুজের স্কোয়ার হচ্ছে 3x তার হোল স্কোয়ার, তারপরে 9x স্কোয়ার হচ্ছে। তাহলে এই দুটোর স্কোয়ারের যোগফল, বর্গের যোগফল, কারণ অতিভুজ স্কোয়ারে যেগুলো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই দুটো স্কোয়ারের যোগফল যদি এর সঙ্গে সমান হয় তাহলে হতে পারে, যদি না হয় তাহলে হতে পারে না, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে x স্কোয়ার প্লাস 2x তার হোল স্কোয়ার, এটা হচ্ছে x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার, এটা হচ্ছে 5x স্কোয়ার। এইটা আর এটা তো সমান নয়, তাহলে সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর অনুপাত 1:2:3 হতে পারে না, কিন্তু এখানে বলেছে হতে পারে, তাই এটা মিথ্যা। চারের দেখো, চারের বলছে, চারের কি বলেছে, চারে বলেছে সাইন স্কোয়ার 2θ প্লাস কস স্কোয়ার 2θ এর মান হলো 2, তাই তো। তাহলে সাইন স্কোয়ার এদের মান সাইন স্কোয়ার 2θ প্লাস কস স্কোয়ার 2θ এরকম যাই হোক, 2θ 2θ একই আছে, এদের মান সবসময় একই হয়, ঠিক আছে, সবসময় একই হবে, অন্য কিছু হবে না এক ছাড়া। 2θ হোক, 5θ হোক, 10θ হোক, 100θ হোক, যাই হবে একই হবে, কিন্তু এখানে এক বলা নেই, তাই এটা মিথ্যা। 5 আর 6। 5-এর দেখো কি বলেছে, 5-এর বলা আছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহু হয়। এটা আমরা আগে অনেকবার বলেছি। সমকোণী, এই একটা লম্ববৃত্তাকার শঙ্কুর, এটা এটা হচ্ছে ভূমি, ব্যাস তার অর্ধেক করলে এটা ব্যাসার্ধ, এটা উচ্চতা, তির্যক উচ্চতা এল আর ব্যাসার্ধ আর, এইটা, এরা সর্বদা একটা সমকোণী ত্রিভুজ গঠন করে। এইচ এল আর আর সর্বদা একটা সমকোণী ত্রিভুজ গঠন করে, ঠিক আছে। তাহলে সমকোণী ত্রিভুজের তিনটে বাহু এরা, ঠিক আছে। তাহলে এটা যেটা বলা আছে একদমই সত্য, ঠিক আছে, এটা যেটা বলা আছে সেটা একদমই সত্য। নেক্সট দেখো কি বলেছে, আয়তলেখ এবং আয়তলেখের সাহায্যে সংখ্যাগুলোর মান পাওয়া যায়। আয়তলেখের সাহায্যে সংখ্যা, হ্যাঁ, আয়তলেখ থেকে আমরা আয়তলেখের সাহায্যে সংখ্যাগুলোর মান আমরা নির্ণয় করতে পারি। তোমরা ওজাইভ করেছো, এই তোমরা ওজাইভের সাহায্যে আমরা নির্ণয় করি, যেখানে যে ওর মানগুলো আমরা পরপর যোগ করতে পারি, যে ছকের মানগুলো যোগ করতে পারি, যোগ করে সেখান থেকে আয়তলেখের সাহায্যে নির্ণয় করা যেতে পারে, ঠিক আছে। তাহলে এটা সত্য। এবার দেখো চারের দাগে শুরু করছি। চারের দাগের একেরটা কি বলেছে, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। আচ্ছা, ধরি সুদের হার ইজ ইকুয়াল টু r%, সময় ইজ ইকুয়াল টু n বছর, এবং ধরে নিচ্ছি আসল ইজ ইকুয়াল টু p টাকা। তাহলে দ্বিগুণ হয়ে যাচ্ছে, তার মানে সুদ আসল কত, 2p টাকা, অতএব সুদ কত, 2p টাকা মাইনাস p টাকা ইজ ইকুয়াল টু p টাকা সুদ হয়ে যাচ্ছে, ঠিক আছে, p টাকা হয়ে যাচ্ছে সুদ। এবার দেখো, অতএব এই যে এই আসলটা p টাকার r% সুদের হারে n বছরের সুদ, n বছরের সুদ p n r বাই 100 এত টাকা ইজ ইকুয়াল টু p n r বাই 100। তাহলে এইটা আর এই সুদটা নিশ্চয়ই সমান হবে, তাই তো। সময়, এটা কি বলেছে, চক্রবৃদ্ধি না সরল, চক্রবৃদ্ধি সুদের হারে আছে, চক্রবৃদ্ধি সুদের হারে বলেছে, ঠিক আছে।
তাহলে n বছরে সমূল চক্রবৃদ্ধি p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 2n এত টাকা। তাহলে এখানে সূত্র নির্ণয় করার দরকার নেই, এইটা লাগবে না। তাহলে শর্ত অনুসারে কি হবে, এইটা ইজ ইকুয়াল টু 2p। অতএব p ইন্টু 1 প্লাস r বাই 100n ইজ ইকুয়াল টু pp কেটে গেলে 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা 2 হয়ে যাচ্ছে। এবার আমরা ধরে নিচ্ছি, বলছে কত বছরে 4 গুণ হবে। ধরি t বছরে 4 গুণ হবে। আমরা ধরে নিচ্ছি t বছরে 4 গুণ হবে, এটা ধরে নিলাম t বছরে 4 গুণ হবে। এবার দেখো t বছরে যে 4 গুণ হবে ধরে নিচ্ছি, তারপর কি করব আমরা, t বছরে 4 গুণ হবে। অতএব 4 গুণ মানে কি, অতএব 4p ইজ ইকুয়াল টু 4 গুণ মানে p টাকা 4 গুণ 4p ইজ ইকুয়াল টু এই যে এইটা p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার t, এইটা হয়ে যাচ্ছে t বছরে বলেছি। pp যদি কেটে দিই, এই যে 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার t ইজ ইকুয়াল টু 4 হয়ে যাচ্ছে। অতএব 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার t ইজ ইকুয়াল টু 4 টাকে 2 টু দি পাওয়ার 2 লিখছি। এবার দেখো বা এটা বা দিয়ে দাও, 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার t, এই নিচে 2 যেটা আছে 2টা হচ্ছে এইটার মান, এটা হচ্ছে 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n তারপরে 2, এইটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমরা এটা মুছলাম একটু, তাহলে হয়ে যাচ্ছে অতএব 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার t ইজ ইকুয়াল টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার tn। অতএব t ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2n। অতএব উত্তর লিখবে, স্টেটমেন্টটা তোমরা অবশ্যই লিখবে যে 2n বছরে 4 গুণ হবে। স্টেটমেন্ট অবশ্যই লিখবে 2n বছরে 4 গুণ হবে। ঠিক আছে, এটাই উত্তর, 2n বছরে 4 গুণ হবে। নেক্সট দেখো 2 এর অঙ্কে যাচ্ছি আমরা। দুইয়ের অঙ্ক বলেছে যে বার্ষিক 5% সরল সুদের হারে কিছু টাকার মাসিক, কত টাকার মাসিক সুদ 1 টাকা। আচ্ছা, সুদের হার সমান 5%, সময় ইজ ইকুয়াল টু 1 মাস ইজ ইকুয়াল টু 1/12 বছর। মাসে দেওয়া থাকলে এটা বার্ষিক সূত্র, সুদের হার 5%, বার্ষিক সুদের হার 5%, তাহলে বছরে কনভার্ট করতে হবে। বছরে কনভার্ট করানোর জন্য 1 মাস ইজ ইকুয়াল টু 12 মাসে 1 বছর, 1 মাসে 1/12 বছর, 12 দিয়ে ভাগ করলে মাসটা বছরে পরিবর্তিত হয়। ঠিক আছে, আর কি বলেছে, মাসের সুদ কত, 1 মাসের সুদ 1 মাসের সুদ কত টাকা বলেছে, মাসের সুদ 1 টাকা। তাহলে সমস্ত কিছু বছরে ঘুরিয়ে নিয়েছি, 12 মাস মানে 1 বছর, 12 মাসের সুদ এত টাকা ইজ ইকুয়াল টু 12 টাকা। অতএব বছরের সুদ কত, আমরা ধরে নিচ্ছি, ধরি আসল ইজ ইকুয়াল টু p টাকা। এবার আমরা সুদটা পেয়ে গেছি, এবার p টাকার সুদের যে সুদ নির্ণয়ের যে প্রসেস, সেই প্রসেসে আমরা সুদটা নির্ণয় করব, দুটো সুদ সমান করব। অতএব p টাকার বার্ষিক 5% সরল সুদের হারে 1/12 বছরের সুদ, 1 মাস মানে 1/12 বছর ইজ ইকুয়াল টু p ইন্টু r ইন্টু t মানে 1/12, 12টা নিচে হবে, বাই 100 এত টাকা। এইটা হলো, তাহলে এইটা আমরা আমাদের সুদ নির্ণয়ের সূত্রের সাহায্যে নির্ণয় করেছি, আর সেই সূত্রই বলা আছে এই যে এইটা, তাহলে দুটো সমান হবে। অতএব শর্ত অনুসারে এটা হয়ে যাচ্ছে p ইন্টু 5 ইন্টু 1 বাই 100 ইন্টু 12 ইজ ইকুয়াল টু 12 হয়ে যাচ্ছে। তাহলে এবার কেটে দাও, 5 দিয়ে কাটলে 5 20, বা p ইজ ইকুয়াল টু 12 ইন্টু 12 ইন্টু 20, বা p ইজ ইকুয়াল টু
আচ্ছা, এখানে তো যে 1 মাসের সুদ আমরা বছরের সুদ নির্ণয় করছি, তাহলে সময় তো বছরে পরিবর্তিত হয়ে যাবে। যেহেতু এটা বছরের সুদ নিয়ে নিচ্ছি, এইটা আবার 1 মাসটাকে বছরে লিখেছি। সময় ইজ ইকুয়াল টু মাসের সুদ 1 টাকা, এই যে বছরের সুদটা নির্ণয় করেছি, সময়টা 1 বছর হয়ে যাবে। সময়টা 1 বছর, কারণ এটা বছরের সুদ নির্ণয় করে নিয়েছি, সময় 1 বছর, তাহলে এটা 1 বছরের সুদ হবে। এটা উল্টো হয়ে যাচ্ছে, 1 বছর, কারণ সময়টাকে আমরা বছরে ঘুরিয়ে নিয়েছি। এই সময়টা, এই যে সুদটা 1 বছরের সুদ নির্ণয় করেছি, তাহলে সুদটা যেহেতু 1 বছরের সুদ, বা এটা 1 বছরের সুদের হার, সময়টাও 1 বছর, 1 বছর হবে। ঠিক আছে, কারণ 1 মাসের সুদ 1 টাকা, ভালো করে বুঝবে, 1 মাসের সুদ 1 টাকা, বছরের সুদ 12 টাকা, 1 বছরের সুদ 12 মাসের সুদ, তাহলে বছরের সুদটা আমরা অ্যাপ্লাই করছি, বছরের সুদ 12 টাকা, সেটা অ্যাপ্লাই করছি যে বছরের সুদ 12 টাকা, তাহলে সময়টাও তো বছর হবে, 1 বছর হবে। ঠিক আছে, সেই জন্য। আচ্ছা, এবার দেখো এইখানটা, তাহলে নিচের এই 12টা হবে না, হ্যাঁ, এই 12টা হবে না, আর একটা 12 হবে না এখানে, তাহলে হয়ে যাচ্ছে 12 দুগুণে 24, 240। নির্ণয় আসল 240 টাকা লিখবে, নির্ণয় আসল 240 টাকা। দেখো প্রসেসটা, নির্ণয় আসল উল্লেখ করবে 240 টাকা। 3-এরটা দেখো, 3-এরটা কি বলেছে, এই সমীকরণের বীজদ্বয় -5 -7 হলে এ ও বি এর মান। এটা তোমাদের বইয়ের অঙ্ক, বই থেকে তুলে দিয়েছে। ax² + bx + 35। সমীকরণের একটি বীজ -5, অতএব a × -5² + b × -5 + 35 = 0। তাহলে -5² প্লাস হয়ে যায়, -5 তো +25, 25a, এটা -5b + 35 = 0। অতএব 5 দিয়ে ভাগ করলে 5a - b, এটা 5 দিয়ে উভয় দিকে ভাগ করে দিচ্ছে, 0/5 মানে 5, আর এই দিকটা 5 দিয়ে ভাগ করছি, 5 5 25, 5b + 7 = 0। এটা 1 নম্বর দাও। আচ্ছা, ax² + bx + 35 = 0 সমীকরণের অপর বীজ কত? অপর বীজ হয়ে যাচ্ছে -7, তাহলে -7 পুট করি, a × -7 তার স্কোয়ার, b × -7 + 35 = 0। অতএব -7 49, 49a - 7b + 35 = 0। তাহলে এইটা আমরা 7 দিয়ে উভয় দিকে ভাগ করছি, 0/7 7 হবে, আর বাঁ দিকটা 7 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে 7a - b + 5 = 0। এটা 2 নাম্বার। ঠিক আছে, তাহলে দেখো 1 - 2 করলে কি পাবো? 1 - 2 করে পাই 5a - b + 7 = 0। আচ্ছা, 7a - b + 5 = 0। এটা মাইনাস মাইনাসে প্লাস মাইনাস, এটা বিয়োগ করলে -2a, এটা প্লাস মাইনাসে কেটে যাচ্ছে, +2 = 0। 7 - 5 2 হবে, বা -2a = -2, মাইনাস মাইনাস ক্যান্সেল, বা a = 2/2, বা a = 1। ঠিক আছে, এবার দেখো একে a = 1 বসালে কি পাবো আমরা? বসালে একে a = 1 বসালে এটা 5 × 1 - b + 7 = 0, বা 5 × 1 5 + 7 - b = 0, বা 7 × 5 12 - b = 0, বা -b = 12টা ডান দিকে গেলে মাইনাস হবে, মাইনাস মাইনাস কেটে গেল, বা b = 12। অতএব a = 1, b = 12। এই দুটো মান আসে, দেখো a = 1, b = 12। এটা অ্যান্সার আসছে, দেখে নাও প্রসেসটা। a = 1, b = 12। এবার দেখো, সাপোজ এখানে বলেছে -7 -5 বীজ, তো ধরো অ্যান্সারটা ঠিক আছে কি ভুল আছে, কিভাবে অ্যাপ্লাই করবে, এটা এখানে পুট করে দাও, a আর b এর ভ্যালুটা এখানে পুট করলে সমীকরণটা কি আসছে দেখো, a এর মান কত, a লেখার দরকার নেই, a এর মান 1, x² + b এর মান 12, 12x
প্লাস 35 ইজ ইকুয়াল টু 0। এটা মিডল ফ্যাক্টর করলে এক্স প্লাস 7 আর এক্স প্লাস 5ই হবে, এক্স প্লাস 7 এক্স প্লাস 5ই হবে। তবে -7 আর এইটা 0 করলে এক্স ইজ ইকুয়াল টু -7 একবার, এটা 0 করলে এক্স ইজ ইকুয়াল টু -5, তবে -7 -5 দুটো বীজ আসছে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমাদের যে অ্যান্সার যেটা সেটা ঠিক আছে, ঠিক আছে। তোমাদের বইয়ে দেওয়া আছে -12, -12 কোনোভাবেই হবে না, -12 হয়ে গেলে এখানে এই দুটো মাইনাস আসবে, তাহলে +7 +5 বীজ হয়ে যাচ্ছে। যদি বলতো +7 +5 বীজ, তখন -12 অ্যান্সার আসতো, ঠিক আছে। নেক্সট দেখো 5 দাগেরটা কি বলেছে, বলেছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজকে এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হলো। এইটা কতটা হলো, এটা 2 এর অঙ্ক। আচ্ছা, দাগ নাম্বার গুলো চেঞ্জ করা হয়নি, এটা 3 এর অঙ্ক হয়ে গেল, 3 এর অঙ্ক হয়ে গেল, এটা 4 এর অঙ্ক, এইটা 3 এর অঙ্ক হয়ে গেল, দাগ নাম্বার চেঞ্জ করা হয়নি। এবার 4 এর অঙ্কে যাচ্ছি আমরা। চার, x12 y27 ক্রমিক সমানুপাতি হলে xy এর মান, x12 y27 ক্রমিক সমানুপাতি। তাহলে ক্রমিক সমানুপাতি যদি হয়ে যায়, তাহলে x/12 ইজ ইকুয়াল টু 12/y হবে। তাহলে xy ইজ ইকুয়াল টু 12 12 144। আবার কি হতে পারে, আবার দেখো, আবার হতে পারে 12/y ইজ ইকুয়াল টু y/27 হতে পারে, এটাও হতে পারে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, y² ইজ ইকুয়াল টু 12 × 27, 12 × 27 হয়ে যাচ্ছে। তাহলে y² ইজ ইকুয়াল টু 12 এটা 12 মানে এটা 4 × 3, আর এটা 27 মানে 3 কিউব। তাহলে y² ইজ ইকুয়াল টু এটা 2, আর এটা দুটো 3, চারটে 3, দুটো 3 স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে y ইজ ইকুয়াল টু 3 থেকে 9 দেখুন 18, y ইজ ইকুয়াল টু 18 হয়ে যাচ্ছে, ঠিক আছে। y ইজ ইকুয়াল টু 18 হয়ে গেলে অতএব x ইজ ইকুয়াল টু 144/18, y এর মানটা পুট করে দিয়েছি। তাহলে x ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 8, অতএব x ইজ ইকুয়াল টু 8 বা x এর মান 8 আর y এর মান 18, এটা অ্যান্সার আসে। দেখো, বা তোমরা স্টেটমেন্টটাও এই বাক্য হিসেবে লিখতে পারো, বাক্য করে যে x এর মান 8 আর y এর মান 18 বাক্য করে লিখতে পারো, এটা অ্যান্সার আসছে। দেখো প্রসেসটা দেখে নাও, একদম সহজ ভাবে করে দেওয়া আছে। x এর মান 8 আর y এর মান 18, একদম সহজ প্রসেস করা আছে। দেখো এটাকে ভাঙা আছে, এটা 4 × 3, এটা 3 এর কিউব, এটা তারপরে 3 এর কিউব আর একটা 3, চারটে 3কে আমরা দুটো 3 এর স্কোয়ার হিসেবে লিখেছি, আর 4টাকে 2 এর স্কোয়ার হিসেবে লিখেছি। উভয় দিক দিয়ে স্কোয়ার সরিয়ে দিয়েছি, রুট করে দিয়েছি, y ইজ ইকুয়াল টু 18 চলে আসছে, ঠিক আছে। নেক্সট দেখো, এটা 4 এর দাগের হয়ে গেল, 5 এর দাগে। 5 এর দাগের কি বলেছে দেখো, 5 এর দাগের বলেছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজে এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হলো। এটা বৃত্তস্থ চতুর্ভুজ এটা এবিসিডি এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হলো। এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হলো। এবার বলেছে এক্স বিসি 82, এডিবি 47, এক্স বিসি এইটা 82, এডিবি এই কোণটা 47 হলে কি চেয়েছে, বিএসি কোণের মান, বিএসি একদম সহজ, এই কোণটা একদম অনায়াসে বের করতে পারবো। দেখো এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা আছে, এক্স পর্যন্ত বর্ধিত করা হলো। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হলো। অতএব, আচ্ছা এখানে বলা আছে সি বা এক্স বিসি, এক্স বিসি ইজ ইকুয়াল টু 82 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এক্স বিসি যদি 82 ডিগ্রি হয়, কোনো বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থের সমান, এর বিপরীত কোণ এইটা, তার অন্তস্থ এইটা। অতএব কোণ এডিসি ইজ ইকুয়াল টু 82, ঠিক আছে। প্রদত্ত
কোণ এ ডি বি ইজ ইকুয়াল টু 47, এটা 47 প্রদত্ত আছে। তাহলে আমরা কি জানি, এই যে অতএব কোণ এ ডি বি প্লাস কোণ বি ডি সি সমান এডিসি হয়। এডিবি এর মান হয়ে যাচ্ছে 47 প্লাস বিডিসি হয়ে যাচ্ছে বিডিসি। কোন বিডিসি এর মান আমরা জানি না। আর এ ডি সি হয়ে যাচ্ছে 82। অতএব কোন বিডিসি 82 মাইনাস 47 সমান হয়ে যাচ্ছে 5 এ 12 হাতে 1 4 কে 5 3 35 ডিগ্রি। এবার দেখো এই যে বিসি বৃত্তচাপের ওপর বিডিসি কোণ আর বিএসি কোণ একই বৃত্তাংশস্থ কোণ, তাহলে এই দুটো কোণের মান সমান হবে। এবার দেখো অতএব বিসি বৃত্তচাপের ওপর কোণ বিডিসি ও কোণ বিএসি একই বৃত্তাংশস্থ কোণ, ঠিক আছে। অতএব কোণ বিডিসি সমান বিএসি সমান 35 ডিগ্রি। উত্তর লিখবে যে কোণ বিএসি এর মান 35 ডিগ্রি, এটাই স্টেটমেন্ট হবে। কোণ বিএসি এর মান, বিএসি এর মান চেয়েছে, ঠিক আছে। উত্তর লিখবে কোণ বিএসি এর মান 35 ডিগ্রি। এবার দেখো 6 যাবো আমরা, 6 অঙ্ক। প্রত্যেকটা অঙ্কের উত্তর কিন্তু অবশ্যই লিখবে, আমরা উত্তরটা লিখছি না কিন্তু বলে দিচ্ছি, উত্তরগুলো অবশ্যই লিখবে। দেখো প্রত্যেক ক্লাসে আমরা কিছু স্টুডেন্টের কথা বলছিলাম যারা আমাদের সাপোর্ট করছে কমেন্টের মাধ্যমে বা বিভিন্ন সাজেশনের মাধ্যমে সাপোর্ট করছে, কিভাবে চ্যানেল ইমপ্রুভ করা যায় সেরকম কিছু স্টুডেন্টের কথা বলছিলাম। আজকের ক্লাসেও আমরা সেই রকম কিছু স্টুডেন্টের কথা বলবো। আজকের ক্লাসে আমরা যাদের নাম উল্লেখ করব তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো সন্দীপ দুলে, শুভজিৎ ঘোষ, আশিক মল্লিক, সায়ন সাঁতরা, দীপায়ন মাইতি। এরা শতবিশা পাবলিক স্কুলের স্টুডেন্ট। তো যদিও আমি সেখানে পড়াতে যাই, এরা যথেষ্ট পরিমাণে আমাকে হেল্প করে। আরও আছে রীতা খাতুন, অগ্নিমিত্রা তালুকদার। এই স্টুডেন্টরা যথেষ্ট পরিমাণে আমাকে বিভিন্নভাবে সাহায্য করে যে কীভাবে চ্যানেলের উন্নতি করা যায় এবং কমেন্টের মাধ্যমে, ঠিক আছে। তো অনেক অনেক ধন্যবাদ তোমাদের এবং ভবিষ্যতেও পাশে থাকার জন্য আমি বলছি। ওকে, তাহলে দেখো ক্লাসে ফিরছি। 6 দাগেটা কি বলেছে? ছয় দাগেটা বলছে না 6 দাগেটা ত্রিভুজ এবিসি এর বি কোণ 90 ডিগ্রি। ত্রিভুজ এবিসি এর বি কোণ 90 ডিগ্রি, বিডি লম্ব এসি। এবিসি এর বি কোণটা 90 ডিগ্রি করেছি, বিডি লম্ব এসি, ঠিক আছে। আর কি দেখো, আর কি বলেছে? এবি সমান 30 সেমি, বিডি 24 সেমি। এবি 30, বিডি 24, এবি 30, বিডি 24 হলে বিসি চেয়েছে, তাই তো? এবি 30, বিডি 24 হলে বিসি কত? বিসিটা নির্ণয় করতে হবে। ত্রিভুজ এবিসি এর কোণ এ বি সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি এবং বিডি লম্ব এসি, ঠিক আছে। তাহলে এখানে এইরকম হলে কি হয়, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ এরা পরস্পর সদৃশ হয় এবং এই দুটো ছোট ত্রিভুজ মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হয়, ঠিক আছে। আবার এবি ইজ ইকুয়াল টু 30 সেমি, বিডি ইজ ইকুয়াল টু 24 সেমি, ঠিক আছে। এবি 30, বিডি 24, এইটা হয়ে যাচ্ছে। এবার দেখো আমরা এই ছোট ত্রিভুজ থেকে
এখানে কন্ডিশন তো কম বলবে। এখানে যদি দুটো ছোট ত্রিভুজ নিই, দেখো একটার বিপরীত কোণ হয়ে যাচ্ছে যে এর বিপরীত কোণ এইটা হয়ে যাচ্ছে দুটো ছোট ত্রিভুজ নিলে, আর এর বিপরীত কোণ এইটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার যদি দুটো ত্রিভুজ নেই যে এর বিপরীত বাহু এটা, এর বিপরীত বাহু এটা হলো, এবার এর সাপেক্ষে এর বিপরীত বাহু এটা, এর সঙ্গে এটা সমান হয়, সিডির প্রয়োজন হচ্ছে, সিডি আমাদের জানা নেই। এবার যদি আমরা এই ত্রিভুজ আর মূল ত্রিভুজ নেই, মূল ত্রিভুজের এর বিপরীত কোণ এইটা, আর এই মূল ত্রিভুজের এই কোণের সঙ্গে এই কোণটা কমন কোণ, এর বিপরীত হচ্ছে এইটা ছোট ত্রিভুজের। আচ্ছা, আর একটা হচ্ছে আমাদের যেটা প্রয়োজন পড়বে, আমাদের এডিটা বের করার প্রয়োজন পড়বে। অতএব ত্রিভুজ এ বি ডি সমকোণী ত্রিভুজ থেকে পাই সমকোণী, এটা সমকোণী ত্রিভুজ, এখানে পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগাচ্ছি, পাই এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটার সাপেক্ষে এইটা অতিভুজ এ বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এডি কত, তাহলে এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বির মান কত, এ বি হচ্ছে 30 স্কোয়ার, আর বিডি কত, এটা 24 স্কোয়ার। তাহলে এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা 30 প্লাস 24, আর এটা 30 মাইনাস 24। তাহলে এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 30 কুড়ি 50 54 ইন্টু 6, তাহলে এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 6 24 4, আর থেকে 2 5 6 30 আর 2 32, তাহলে এডি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 18। অতএব এডি ইজ ইকুয়াল টু 18 হয়ে যাচ্ছে, তাহলে এইটা 18 চলে আসছে। ঠিক আছে, এবার দেখো, অতএব এডি সমান 18 সেমি। ঠিক আছে, এবার দেখো আমরা ত্রিভুজ, এই ত্রিভুজটা একবার নিচ্ছি, ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ বি ডি, আর ত্রিভুজ কোন ত্রিভুজ নেবো আর একটা, ও ত্রিভুজ এ বি ডি এর 3টে সাইডে পেয়ে যাচ্ছে। আর যদি এই ত্রিভুজটা নিয়ে থাকি, ত্রিভুজ বি সি ডি থেকে পাই এবিডি এর, দেখো দুটোরই 90 ডিগ্রি গুলো নাও, এর 90 ডিগ্রি হচ্ছে এইটা, এর 90 ডিগ্রি এইটা, তার মানে এ বি, হ্যাঁ, আর এই 90 ডিগ্রি বিসি ইজ ইকুয়াল টু, এবার দেখো এর সঙ্গে কোন কোনটা সমান হবে, এইটা এর বিপরীত বাহু হচ্ছে এডি বাই, আর এর সঙ্গে এই কোনটা সমান, এর বিপরীত বাহু হচ্ছে বিডি, সব মান জানা হয়ে গেল। এবি কত, এবি হয়ে যাচ্ছে 24, শুধু মান বসে দাও, এবির মান হয়ে যাচ্ছে, এবি কত, এবির মান 24 নয়, এবির মান 30। বিসি কত, বিসি অজানা, বের করতে হবে। এডি কত 18, বিডি কত, বিডি 24, তাহলে 18 ইন্টু বিসি ইজ ইকুয়াল টু 3 24 72, 720, এটা 30, হ্যাঁ, তাহলে বিসি কত, বিসি ইজ ইকুয়াল টু 720 বাই 18, তাহলে বিসি ইজ ইকুয়াল টু এটা ভাগে এটা দিলে 40, 4 18 72, 40 হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার লিখবে বিসি বাহুর দৈর্ঘ্য 40 সেমি, বিসি বাহুর দৈর্ঘ্য 40 সেমি আসছে। দেখো এই প্রসেসে করতে হবে। নেক্সট দেখো আমরা যাব, এটা 6-এর হলো 7-এর, 7-এর অঙ্ক কি বলেছে, এবিসিডি আয়তাকার চিত্রের মধ্যে ও বিন্দু এমনভাবে অবস্থিত। আচ্ছা, এই অঙ্কটা আগে আমরা অনেকবার পড়েছি। একটা কন্ডিশন দেখে নাও, আমি বলে দিচ্ছি যে এইরকম যদি একটা আয়তক্ষেত্র হয় এবং এর মধ্যে কোনো একটা বিন্দু যে কোনো অবস্থায় থাকে, এটা যদি এবিসিডি আয়তক্ষেত্র হয়, আর যদি ও বিন্দু হয়ে যায়, এইভাবে যোগ করলে ও এ, ও সি যোগ করলে, ও বি যোগ করলে, ওডি যোগ করলে, এখানে ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান ও বি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার হয়ে যায়। এটা একটা প্রয়োগ, এটা প্রয়োগটা তোমাদের বইয়ে করে দেওয়া আছে। এই প্রয়োগটা কিন্তু মাধ্যমিকের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমাদের এটা দেখবে প্লেলিস্টে আছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রয়োগ বলে, এটা করে দেওয়া আছে। এর প্রয়োগের স্টেটমেন্ট এখানে কাজে লেগে শর্ট কোশ্চেনটা হচ্ছে, কিন্তু এর স্টেটমেন্টটা তো মনে রাখবেই, এই প্রয়োগটাও তৈরি করে রাখবে, যে 3 নম্বর যে প্রয়োগ আছে তার জন্য। আর এখানে ও আয়তক্ষেত্রের মধ্যে একটা বিন্দু হলে এই কন্ডিশনটা হয় এটার সাহায্যে। এখানে বলেছে দেখো, এবিসিডি আয়তাকার চিত্রের মধ্যে ও বিন্দু এমনভাবে অবস্থিত, এবিসিডি আয়তাকার চিত্রে ও বিন্দু এমনভাবে অবস্থিত, কি বলেছে, ও বিন্দু এমনভাবে অবস্থিত, ওবি 6 সেমি, ওডি 8 সেমি, ওবি সমান 6 সেমি,
ওডি সমান 8 সেমি এবং ওএ সমান 5 সেমি। আচ্ছা, আমরা এই সম্পর্কটা জানি তো, আমরা জানি ওএ স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার, ওএ স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার সমান ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। তাহলে ওএ কত? আচ্ছা, ওএ এটা 5, এই যে 5 বলা আছে, 5 স্কোয়ার প্লাস ওসি স্কোয়ারটা নির্ণয় করতে হবে। ওবি বলা আছে 6, ওডি 8, বা এটা 25 প্লাস ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 6 স্কোয়ার 36, 8 স্কোয়ার 64, বা ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এই দুটো যোগ করলে 100 মাইনাস 25, অতএব ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 75, অতএব ওসি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 75, প্লাস মাইনাস পজিটিভটাই গ্রাহ্য হবে। ওসি ইজ ইকুয়াল টু 75টা 5 ইন্টু 5 ইন্টু 3 হয়, হ্যাঁ, 5 5 25, 3 25 75, অতএব ওসি ইজ ইকুয়াল টু 5√3। তাহলে ওসি বাহুর দৈর্ঘ্য 5√3 সেমি, অতএব ওসি বাহুর দৈর্ঘ্য 5√3 সেমি। ঠিক আছে, ওসি বাহুর দৈর্ঘ্য 5√3 সেমি আসছে, দেখে নাও। এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, 5√3 সেমি। স্টেটমেন্টটা অবশ্যই লিখবে, আমরা কোনো কিছু স্টেটমেন্ট লিখছি না, কিন্তু বলে দিচ্ছি স্টেটমেন্ট প্রত্যেকটা অঙ্কের অবশ্যই লিখবে, যাতে কোনো মার্কস না কাটা যায়, হাফ মার্কস যাতে না কাটা যায়। নেক্সট দেখো, আচ্ছা এখানে স্টেটমেন্ট আমরা লিখে দিয়েছি। 8এরটা, 8এর কি বলছে দেখো, 8এর বলছে একটি কোণের ডিগ্রিতে মান x এবং রেডিয়ানে মান y হলে x বাই y এর মান নির্ণয় করো। ডিগ্রিতে মান x আর রেডিয়ানে মান y, তাহলে কি চেয়েছে? x বাই y এর মান। সহজেই হয়ে যাবে, দেখো তাহলে আমরা যদি রেডিয়ানে নিয়ে চলে যেতে পারি, বা পুরোটাকে হয় রেডিয়ানে বা পুরোটাকে ডিগ্রিতে নিয়ে গেলেই আমরা সম্পর্ক পেয়ে যাব। ঠিক আছে, একটাই কোণ, তার মানে দুটো একটাকে ওকে প্রকাশ করে সমান করে দিলেই হবে। তাহলে আমরা জানি, দেখো একটি কোণের একটাই কোণ ডিগ্রিতে মান x এবং রেডিয়ানে মান y। আমরা কি জানি? একশো 80 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180, আর ডিগ্রিতে মানে x ডিগ্রি ইজ ইকুয়াল টু রেডিয়ানে প্রকাশ করছে, x ডিগ্রি ইজ ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে পাই এক্স বাই 180। তাহলে রেডিয়ানে মান সেটা y, তাহলে শর্ত অনুসারে এই দুটো সমান, অতএব শর্ত অনুসারে একদম সহজ অঙ্ক, শর্ত অনুসারে এই যে পাই এক্স বাই 180 ইজ ইকুয়াল টু y, বা পাই এক্স ইজ ইকুয়াল টু 180y, বা এই যে যদি সাজিয়ে নিই এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু 180 বাই পাই হয়ে যাচ্ছে। কোনাকুনি গুণ করে দেখো আগের লাইনে চলে আসছে। তাহলে অ্যান্সার লিখে দেবে এক্স বাই ওয়াই এর মান 180 বাই পাই। কত সহজে হয়ে গেল দেখো, এক্স বাই ওয়াই এর মান 180 বাই পাই, কত সহজে হয়ে যাচ্ছে। এক্স বাই ওয়াই এর মান চেয়েছে, তাই তো না, ওয়াই বাই এক্স এর মান চেয়েছে এক্স বাই ওয়াই। একটি কোণের ডিগ্রিতে মান এক্স, রেডিয়ানে মান ওয়াই হলে এক্স বাই ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে ডিগ্রিতে মান এক্স ডিগ্রি মানটা, রেডিয়ানে মান ওয়াই, তাই তো। তাহলে 180 ডিগ্রি ইকুয়াল পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180, x ডিগ্রি ইকুয়াল টু পাই এক্স বাই 180। তাহলে রেডিয়ানে নিয়ে গেছি, তাহলে পাই এক্স বাই 180 ইজ ইকুয়াল টু ওয়াই, তাহলে পাই এক্স ইজ ইকুয়াল টু 180 ওয়াই, তাহলে এক্স বাই ওয়াই, তাই তো। কি চেয়েছে এখানে? এক্স বাই ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে এখানে এক্স বাই ওয়াই এর মান হবে, এক্স বাই ওয়াই এর মান হয়ে যাচ্ছে 180 বাই পাই। দেখে নাও এটা। অতএব লেখো এক্স বাই ওয়াই এর মান 180 বাই পাই। অতএব এক্স বাই ওয়াই এর মান 180 বাই পাই। কেউ চাইলে ডিগ্রিতেও ঘুরিয়ে নিতে পারতে, পুরো মানটা ডিগ্রিতে নিয়েও করতে পারতে, যে পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু এরকম
পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 বাই পাই, আর ওয়াই রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ওয়াই বাই পাই। তাহলে এইটা সমান এক্স হয়ে যাবে তখন। আচ্ছা এটা হলে তো অন্য হয়ে যাচ্ছে, পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, এক রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 বাই পাই, ওয়াই রেডিয়ান ইজ ইকুয়াল টু পাই 180 ওয়াই বাই পাই। তাহলে এটা এক্স এর সঙ্গে সমান হবে। হ্যাঁ, এটা এক্স এর সঙ্গে সমান হলে এক্স বাই ওয়াই এর মান 180 বাই, হ্যাঁ 180 বাই পাই তো আসছে। তাহলে ওয়াইটাকে ওদিকে নিয়ে গেলে এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু 180 বাই পাই। দুভাবেই আমরা করিয়ে দেখিয়ে দিলাম। দেখো পুরোটাকে হয় ডিগ্রিতে নিয়ে গিয়ে করবে বা পুরোটাকে রেডিয়ান, এখানে পুরোটাকে রেডিয়ান নিয়ে করা আছে, পুরোটাকে ডিগ্রিতে নিয়ে করা আছে, শর্ট করে করা আছে। 180 বাই পাই উভয় ক্ষেত্রে অ্যান্সার আসছে। নেক্সট দেখো আমরা 9টায় যাচ্ছি। নয়ারটা কি বলেছে দেখো, নয়ারটা বলেছে সাইন টেন থিটা ইজ ইকুয়াল টু কস 8 থিটা এবং টেন থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে ট্যান 9 থিটার মান কত। সাইন টেন থিটা ইজ ইকুয়াল টু কস 8 থিটা, এটা দেওয়া আছে। সাইন টেন থিটা ইজ ইকুয়াল টু কস 8 থিটা। টেন থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ মানে টেন থিটা হচ্ছে ধনাত্মক পজিটিভ সূক্ষ্মকোণ, মানে 90 এর চেয়ে ছোট, 0 থেকে বড় 90 এর চেয়ে ছোট, এটাই বলতে চাইছে, বা 0 থেকে এটাই মানে ধনাত্মক হবে। অতএব আমরা কসে যদি ঘুরিয়ে নিই কস 90 মাইনাস টেন থিটা, cos 90 মাইনাস থিটা সাইন থিটা হয়, ইজ ইকুয়াল টু cos 8 থিটা করলাম। উভয় দিক দিয়ে cos তুলে দিলে 90 মাইনাস টেন থিটা ইজ ইকুয়াল টু 8 থিটা, বা মাইনাস টেন থিটা মাইনাস 8 থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 90 ডিগ্রি। 90টাকে ডান দিকে নিয়ে গেলাম, সেটা আবার মাইনাসে হয়ে গেল, বা মাইনাস 10 আর 8 18 থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 90 ডিগ্রি। মাইনাস মাইনাস কেটে গেল, অতএব থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বাই 18, অতএব থিটা ইজ ইকুয়াল টু 5 ডিগ্রি। তাহলে অতএব ট্যান 9 থিটার মান চেয়েছে, ট্যান 9 থিটা ইজ ইকুয়াল টু ট্যান 5 9 45 ডিগ্রি 1। অ্যান্সার লিখবে ট্যান 9 থিটার মান 1। অ্যান্সার লিখবে ট্যান 9 থিটার মান 1, অবশ্যই উত্তর লিখবে। 9 হলো। 10 দেখো, 10 কি বলেছে। 10 বলেছে যে একটি ঘরের সংলগ্ন দুটি দেয়ালের দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার এবং 8 মিটার, ঘরটির উচ্চতা 4 মিটার হলে মেঝের ক্ষেত্রফল কত। একদমই সহজ অঙ্ক। দেখো একটা ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হয়, তো উচ্চতাটা বলে দিয়েছে। একটা ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হয়, একটি ঘরের দুটি দেয়ালের দৈর্ঘ্য যথাক্রমে 12 সেমি আর 8 সেমি। তার মানে তাদের মধ্যে ঘরটার একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থ, ঠিক আছে। কি দেওয়া আছে, একটি ঘরের দুটি দেয়ালের দৈর্ঘ্য বারো সেমি ও 8 সেমি। এই দুটো হচ্ছে দুটো দেয়ালের দৈর্ঘ্য। একটি ঘরের দুটি দেয়ালের দৈর্ঘ্য 12 সেমি ও 8 সেমি, ঠিক আছে। না, মিটার আছে, 12 মিটার ও 8 মিটার। আর ঘরটির উচ্চতা এবং ঘরের উচ্চতা ইজ ইকুয়াল টু 4 মিটার। তাহলে দুটি দেয়ালের দৈর্ঘ্য এত এত বলেছে, তার মানে একটা ঘর তোমরা নিজেরা ভাবো যে পাশাপাশি দুটো দেয়ালে যদি দুটো দৈর্ঘ্য হয়ে যায় এইভাবে, তার মানে একটা ঘরের মেঝের একটা দৈর্ঘ্য একটা প্রস্থ হবে। অতএব ঘরের মেঝের উচ্চতা আমাদের লাগছে না মেঝের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে। অতএব ঘরের মেঝের দৈর্ঘ্য হবে 12 মিটার। তোমরা একটা ঘরে যদি বসে থেকে থাকো, ঘরে বসে দুটো দেয়াল পাশাপাশি দেখো, একদিকটা তাহলে মেঝেটার একদিকটা দৈর্ঘ্য আর একদিকটা প্রস্থ হয়ে যায়, নিজেরাই খুব ভালোভাবে বুঝতে পারবে এটা। আচ্ছা, অতএব ঘরের মেঝের প্রস্থ ইজ ইকুয়াল টু 8 মিটার। অতএব ঘরের মেঝের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 12 ইন্টু 8 বর্গ মিটার ইজ ইকুয়াল টু 4 12 48 বর্গ মিটার। অ্যান্সার লিখবে ঘরের মেঝের ক্ষেত্রফল 48 বর্গ মিটার। ঘরের মেঝের ক্ষেত্রফল 48 বর্গ মিটার, এটা অ্যান্সার লিখবে। কি বলেছে এখানে,
এখানে বলে দিয়েছে একটি ঘরের সংলগ্ন দুটি দেয়ালে দৈর্ঘ্য 12 মিটার ও 8 মিটার, ঘরের মেঝের ক্ষেত্রফল 12 মিটার, আচ্ছা 8 12 96 হবে, এটা অ্যান্সার লিখবে ঘরের মেঝের ক্ষেত্রফল 96 বর্গমিটার। নিচে স্টেটমেন্ট লিখবে, অতএব ঘরের প্রত্যেকটা অঙ্কের স্টেটমেন্ট অবশ্যই লিখবে, মেঝের ক্ষেত্রফল 96 বর্গমিটার, এইভাবে ঘরের মেঝের ক্ষেত্রফল 96 বর্গমিটার। 10 হলো 11 দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল বলা আছে, 11 অঙ্ক। লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল ভূমির ব্যাসার্ধ, লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি বর্গ একক, লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি বর্গ একক, ভূমির ব্যাসার্ধ আর একক, এবং আরেকটা কি বলেছে, আয়তন ভি একক, তাই তো, এবং আয়তন ভি একক। তাহলে কি চেয়েছে, তাহলে এবং আয়তন ভি একক চেয়েছে সি আর বাই ভি, তাই তো। অতএব বক্রতলের ক্ষেত্রফল সি ইজ ইকুয়াল টু 2 পাই আর এইচ, এত বর্গ একক, এইটা হচ্ছে, আর ভি ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ, এত ঘন একক। অতএব সি আর বাই ভি, তাই তো, সি এর মান কত 2 পাই আর এইচ, আচ্ছা আর এর মান আর, ভি এর মান হয়ে যাচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এখানে দেখো পাই পাই কাটলো, এইচ এইচ কাটলো, ওপরে হয়েছে দুটো আর এর গুণফল আর স্কোয়ার কেটে দাও, তাহলে 2। অতএব সি আর বাই ভি এর মান 2 হয়ে যাচ্ছে, দেখো সি আর বাই ভি এর মান 2, প্রসেসটা দেখে নাও ভালো করে, সি আর বাই ভি এর মান 2 হয়ে যাচ্ছে। নেক্সট দেখো 17 এই সেটটা দেখো, 4 নাম্বার 4 দাগের পর্যন্ত প্রত্যেকটা পেজের আমরা সলভ করছি এখনো পর্যন্ত, 1 2 3 4 4টে দাগের, প্রথম 3টে দাগের 1 নম্বর করে, 4 দাগের 2 নম্বরের কোশ্চেন আছে, সেগুলো সলভ করছি। লাস্ট অঙ্ক আজকের পেজের 719 পেজের লাস্ট অঙ্ক। আচ্ছা এখানে বলেছে 6 8 10 12 13 x তথ্যের গড় এবং মধ্যমা সমান হলে x কত। 6 8 10 12 13 x, 6 8 10 12 13 x, 6 8 10 12 13 x তথ্যের গড় এবং মধ্যমা সমান হলে x কত। তাহলে গড় সমান কত হচ্ছে, গড় ইজ ইকুয়াল টু 6 8 10 12 13 প্লাস x বাই 1 2 3 4 5 6, 6টা নাম্বার। তাহলে গড় হয়ে যাচ্ছে 12 আর 8 20 আর 10 30, 12 আর 8 20 আর 10 30 40 43, 43 হয়ে 49, 49 প্লাস x বাই 6 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই গড়টাকে যদি আমরা x বার দিয়ে লিখি, x বার এইটা হয়ে যাচ্ছে। আচ্ছা মধ্যমা কত হয়ে যাচ্ছে, এখানে আমরা মধ্যমা নির্ণয় করতে হবে, মধ্যমা গড় ও মধ্যমা সমান, তাই তো। তাহলে মধ্যমা হয়ে যাচ্ছে, ছোট থেকে বড় আকারে সাজিয়ে আমরা মধ্যমা, এখানে দুটো সংখ্যা হবে, দুটো সংখ্যার যোগফল বাই 2 মধ্যমা হবে। এখানে কি সংখ্যাগুলো ঊর্ধ্বক্রমে সাজানো বলা আছে, আচ্ছা ঊর্ধ্বক্রমে সাজানো বলা আছে, যেমন এই সংখ্যাগুলো ঊর্ধ্বক্রমে সাজানো, মানে এই সংখ্যাটা আরো বড়। অতএব মধ্যমা ইজ ইকুয়াল টু, তাহলে ঊর্ধ্বক্রমে যেহেতু সাজানো, এই দুটো উপাশে জোড় সংখ্যক আছে 6টা সংখ্যা আছে, জোড় সংখ্যক থাকলে মাঝে দুটো পদের সমষ্টি বাই 2 মধ্যমা হয়, এটা বলেছি আমরা অনেকবার। তাহলে মাঝে এই দুটো পদ, তাহলে 10 প্লাস 12 বাই 2 এটা মধ্যমা, 12 আর 10 22 বাই 2 11। অতএব শর্তানুসারে
49 প্লাস এক্স বাই 6 ইজ ইকুয়াল টু 11, বা 49 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 6 11 66, বা এক্স ইজ ইকুয়াল টু 66 মাইনাস 49, অতএব এক্স ইজ ইকুয়াল টু 17 হয়ে যাচ্ছে। অ্যান্সার লিখবে এক্স এর মান 17, এটাই উত্তর। এক্স এর মান 17, ঠিক আছে, এটা উত্তর লিখবে। এক্স এর মান নির্ণয়, এক্স এর মান 17, এটা উত্তর লিখবে অবশ্যই। নির্ণয় এক্স এর মান 17। দেখো এর সাথে সাথে আমাদের আজকের ক্লাস কমপ্লিট হলো। এই যে এই পেজটা আমরা সলভ করছিলাম 719 পেজে 4টে জায়গারই প্রবলেম সলভ হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, কিন্তু পরবর্তী ক্লাসে তোমাদের যে কোনো প্রবলেম থাকলে সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে এবং ভিডিওগুলো লাইক করবে, ঠিক আছে। আর যেভাবে আমরা প্রত্যেক ক্লাসে কিছু স্টুডেন্টের নাম নিচ্ছি, তোমরা যেগুলো কমেন্ট করছো সেই কমেন্টের পাশে তোমাদের নাম মেনশন করো, এবং তোমরা আমাদের সাপোর্টে থাকো। পরবর্তী ক্লাসে আমরা তোমাদের প্রত্যেকের নাম নিতে চাই ধীরে ধীরে, এবং প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। ওকে, আজকের মতো এখানে স্টপ করছি, ফিরো পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।